বন্ধুগণ, আমরা নাটোরের মানুষ যারা এখানে আসি, আমরা নিশ্চয়ই চিনতে পেরেছি উত্তরা গণভবনের গেট। উত্তরা গণভবন কে তৈরি করেছিল? একজন মাত্র ৮ আনা বেতনের কর্মচারী কিভাবে একটি রাজপ্রাসাদ গড়ে তুলেছিল, রাজবংশ প্রতিষ্ঠা করেছিল, সেটি আমরা জানবো। এবং খুব কাছাকাছি এখান থেকে মাত্র ২ কিলোমিটারের মধ্যে আরও একটি রাজবাড়ি রয়েছে। তো এই দুটি রাজবাড়ি এত কাছাকাছি হওয়ার কারণ কি এবং কারা গড়ে তুললো, সেইটা নিয়ে আমরা আজকের ভিডিওতে জানবো। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করব এবং আদ্যপান্ত জানবো আজকের এই রাজবাড়ির। বরেন্দ্রভূমির এক উজ্জ্বল স্থান নাটোর। বর্তমানে নাটোর জেলার এই দীঘাপতিয়া। নাটোর শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে স্মৃতি ঘেরা এই স্থানের অবস্থান। দীঘাপতিয়ার এই রাজবাড়িটি, যেটি বর্তমানে উত্তরা গণভবন হিসেবে পরিচিত, এই রাজবাড়ি এবং রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নাটোর রাজ রামজীবন রায় বা রঘুনন্দন রায়ের একজন বিশ্বস্ত আমাদের বর্তমানে যে নাটোরের কলম ইউনিয়ন আছে, কলম গ্রাম, সেই কলমের একজন কর্মচারী ছিল। তিনি ছিলেন দয়ারাম রায়। তার বংশীয় পদবী ছিল তেলি বংশীয়। তো তেলি বংশীয় একজন ব্যক্তি, তিনি প্রথম জীবনে মাত্র ৮ আনা বেতনে এই রামজীবন রায়ের কর্মচারী হিসেবে তিনি কিন্তু তার কর্মজীবন শুরু করেছিলেন। এবং তার কর্ম উদ্যম, সততা, নিষ্ঠা এবং প্রচেষ্টার দ্বারা তিনি কিন্তু এই উত্তরা গণভবনের মতো একটি রাজপ্রাসাদ এবং গণভবন প্রতিষ্ঠা করতে কিন্তু সক্ষম হয়েছিলেন। তো আসুন আমি একে একে আপনাদেরকে পুরো গণভবন ঘুরে দেখাবো এবং এই গণভবনের যে সৌন্দর্য, সেটি আপনারা দেখবেন, মুগ্ধ হবেন এবং এর ইতিহাস আপনারা জানতে থাকবেন যে কি ইতিহাস ছিল, কিভাবে মাত্র ৮ আনা বেতনের একজন কর্মচারী এত বড় একটি গণভবন নির্মাণ করলেন। দয়ারাম রায়ের জন্ম নাটোরের সিংড়া উপজেলার কলম গ্রাম। এককালে উত্তরবঙ্গের নবদ্বীপ খ্যাত এই কলম গ্রাম ছিল বহু পথিতযশা এবং পণ্ডিত সমাজের বসবাস। কলম গ্রামে নরসিংহ রায়ের পুত্র ছিলেন এই দয়ারাম রায়। নাটোর রাজবংশের উত্থানে দয়ারাম রায় অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর অবদানেই এই রাজবংশ সমৃদ্ধি অর্জন করেছিল। পুঠিয়ার তৎকালীন রাজকর্মচারী রামজীবন রায় যখন মাত্র ৭ টাকা বেতনে সেখানের কর্মচারী হিসেবে জীবন শুরু করেন, তার পরবর্তীতে রামজীবন কোনো এক সময় কলমে গিয়েছিলেন বেড়াতে, এবং কলম বেড়াতে গিয়ে বেশ কিছু ছেলে পানিতে নেমে সাঁতার কাটছিল, হইচই করছিল। তাদের মধ্যে থেকে একটি ছেলেকে তার বেশ পছন্দ হয়। সেই ছেলেটি ছিল এই দয়ারাম রায়। তো দয়ারাম রায়কে দেখে তার বেশ পছন্দ হয় এবং দয়ারাম রায়কে মাত্র ৮ আনা বেতনে তার কর্মচারী হিসেবে বা তার সহকর্মী হিসেবে নিয়োগ দেয় এই রামজীবন। এবং তখন থেকে কিন্তু রামজীবনের কর্মচারী হিসেবে দয়ারামের সূচনা। এবং পরবর্তীতে নাটোর যে রাজবাড়ি বা নাটোর রাজের এই বিশ্বস্ত কর্মচারী হিসেবে পরবর্তীতে কিন্তু তার একনিষ্ঠতা এবং বিশ্বস্ততায় তিনি এই রাজকর্মচারী বা রাজবাড়ির একেবারে অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। এবং সময়ে সময়ে তিনি নিজেই অনেকটা রাজ্যভার গ্রহণ করে তিনি কিন্তু রাজত্ব পরিচালনা করেছেন, এরকমটিও দেখা যায়। যেমন রানী ভবানীর সময় কিন্তু তিনি অনেক সময় নিজেই রাজদায়িত্ব পালন করতেন। এবং পরবর্তীতে যখন এই নাটোর রাজের যে প্রভাব প্রতিপত্তি এবং শৌর্যবীর্য সেটা যখন অনেকটা স্তিমিত হয়, সেই সুযোগে এই দয়ারাম রায় কিন্তু পরবর্তীতে এই গণভবনটি প্রতিষ্ঠা করেন। দয়ারাম রায়ের জন্ম হয়েছিল ১৬৮০ সালে। ১৬৮০ সালে তার জন্ম হয়েছিল এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন ১৭৬০ সালে ৮০ বছর বয়সে। এবং এই দীর্ঘ জীবনে তিনি একেবারে মুঘল সাম্রাজ্য থেকে ভারতীয় উপমহাদেশের যে সমস্ত পরিবর্তন ঘটেছে, প্রেক্ষাপটগুলোর পরিবর্তন হয়েছে, তার সাথে কিন্তু এই দয়ারামের সম্পর্ক এবং দয়ারামের নামটি কিন্তু বিশেষভাবে জড়িত। ১৭১৪ সালের গোড়ার দিকে ভূষণার জমিদার সীতারামের পরাজয়ের মূলে ছিল দয়ারাম রায়ের কূটকৌশল। সীতারামের পতনের পর নাটোর রাজ রামজীবন মুর্শিদকুলি খাঁর কাছ থেকে লাভ করেন ভূষণা ও মাহমুদাবাদের জমিদারি। সীতারামকে দমন করার যুদ্ধে মুর্শিদকুলি খাঁ প্রেরিত সেনাবাহিনীর সাথে
তৎকালীন বাংলাদেশের যেসব জমিদার সহযোগিতা করেছিলেন, নাটোর রাজ তাঁদের মধ্যে অন্যতম। নাটোর রাজের পক্ষ থেকে সে যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন দয়ারাম। মুর্শিদ কুলি খাঁ খুশি হয়ে দয়ারামকে রায় রায়ান উপাধি দেন এবং রামজীবন পুরস্কার স্বরূপ দয়ারামকে দান করেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার মানস নদী তীরের নওখালী পরগনা। এখান থেকেই শুরু হয় দয়ারামের জমিদারির পত্তন। আমরা জমিদারির পরের ইতিহাস জানব এবং এখন আমরা দেখতে পাচ্ছি তৎকালীন এই দয়ারাম প্রতিষ্ঠিত যে রাজবংশ দীঘাপতিয়া, সেই দীঘাপতিয়া রাজবংশের বিভিন্ন রাজা তাদের ব্যবহৃত তৈজসপত্র, বিভিন্ন অলংকার সামগ্রী এবং তাদের ব্যবহৃত পোশাক, অস্ত্র এবং তাদের যে ছবি রয়েছে এবং তাদের যে সাহিত্য চর্চার যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো আমরা লক্ষ্য করব এবং একই সঙ্গে কিন্তু আমরা ইতিহাস এগিয়ে যাব। 1706 সালের দিকে রামজীবন তার বিশ্বস্ত কর্মচারী এই দয়ারামকে দীঘাপতিয়া বসবাসের জন্য এই জমিটা দান করেছিলেন। বগুড়া জেলার সারিয়াকান্দির চন্দনবাইশ এলাকার নওখিলা যে পরগনা দীঘাপতিয়া রাজবংশের প্রথম জমিদারি। নওখিলা ছাড়াও দয়ারাম রায় নাটোর রাজের দেওয়ান থাকাকালে রামজীবন ও মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে লাভ করেন পরগনা ভাতুরিয়ার তরফ নন্দকুজা, যশোর জেলার মহল কালনা ও পাবনা জেলার তরফ সেলিমপুর। নওখিলা ছিল ডুমরাইয়ের অন্তর্গত। নওখিলা বর্তমান বগুড়া ও জামালপুর জেলার কিছু অংশ জুড়ে ছিল। দীঘাপতিয়া রাজের সর্বাপেক্ষা লাভজনক জমিদারি ছিল নওখিলা। এছাড়াও নওখিলার দাওকোপা, যেটা যমুনা নদীর চরের মধ্যে দীঘাপতিয়া রাজের সর্বাপেক্ষা বেশি লাভ করেছিলেন। রাজা রামজীবনের ডান হাত ছিলেন দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম। কিন্তু রামজীবনের দত্তক পুত্র রামকান্তের সাথে পরবর্তীকালে তার মনোমালিন্য ঘটেছিল এবং দয়ারামের কৌশলে রামকান্ত কিছুকালের জন্য রাজ্যহারাও হয়েছিলেন। পরে অবশ্য রামকান্ত ভুল বুঝতে পেরেছিলেন এবং দেওয়ান দয়ারামের সাহায্যে রাজ্য ফিরে পেয়েছিলেন। নাটোর রাজের যখন দুর্দিন, সেই সময়ে দয়ারাম দীঘাপতিয়া প্রাসাদ গড়েন। তবে যতদিন তিনি নাটোর রাজের দেওয়ান ছিলেন, বিশ্বস্ততার সাথে ততদিন আত্মনিয়োগ করেছিলেন নাটোর রাজের কল্যাণে। রানী ভবানী দয়ারামকে এত বিশ্বাস করতেন যে রানীর পক্ষে দয়ারাম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যন্ত এবং দস্তখত করতেও পারতেন। দয়ারামের মতো বিচক্ষণ ও চৌকস দেওয়ান না থাকলে নাটোর রাজের হয়তো আরও আগেই ধ্বংসের মুখোমুখি হতে হতো। ধুরন্ধর কূটনীতিবিদ দয়ারাম রায় শিক্ষাক্ষেত্রেও বেশ অবদান রেখেছিলেন। তাঁর সময়ে সংস্কৃত ভাষা চর্চার জন্য অনেক চতুষ্পাঠী স্থাপিত হয়। এটা হলো রানীর বাগান। রানী তৎকালীন সময়ে যিনি রানী ছিলেন তার একান্তই ব্যক্তিগত ঘোরাফেরা এবং চলাফেরার জন্য এখানে সুরক্ষিত। এই জায়গাটিতে আসার অনুমতি নেই। তো এই জায়গাটিতে রানী ঘুরে বেড়াতো। এখানে খুব চমৎকার কিছু ভাস্কর্য রয়েছে, বিরল প্রজাতির কিছু গাছ রয়েছে যেগুলো অধিকাংশই ইতালি থেকে নিয়ে আসা হয়েছিল এবং এখানে যে ভাস্কর্যগুলো রয়েছে এগুলো কিন্তু ইতালি থেকে নিয়ে এসে এখানে স্থাপন করা হয়েছিল। এই গাছটার নাম হলো ম্যাগনোলিয়া গাছ। খুবই বিরল প্রজাতির এই গাছগুলো। এইটা হলো হাড় জোড়া গাছ। হ্যাঁ, হাড় জোড়া লাগায় এটা দিয়ে। এছাড়াও এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা গাছই খুবই বিরল প্রজাতির। এটি বাংলাদেশের অন্য কোনো জায়গায় নেই। এইটা শুধুমাত্র রানীর জন্য সংরক্ষিত ছিল। এখানে ছোট একটা চৌবাচ্চাও রয়েছে, অনেক সুন্দর ডিজাইন করা। বেশ কিছু বিরল প্রজাতির গাছ রয়েছে এই বাগানে। এটি শুধুমাত্র রানী এখানে যাতায়াত করতে পারত এবং রানীর পুকুর ঘাটও রয়েছে।
বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাস্কর্যও রয়েছে এই স্থানটিতে। এখানে মাছ ধরারত একটি কৃষ্ণ মূর্তি স্থাপিত হয়েছে, যেটি পরীক্ষার একেবারে কিনারে, অর্থাৎ এই রাজবাড়ির চারিদিকে কিন্তু পরীক্ষা খনন করা হয়েছিল শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। রাজবাড়িটির চতুর্পাশে বেশ প্রশস্ত আকারের পরীক্ষা খনন করা হয়েছে। সেখানে এখন অতিথি পাখির আনাগোনা, প্রচুর অতিথি পাখি এখানে কিন্তু বাসা বেঁধেছে। সুদূর সাইবেরিয়া অঞ্চল থেকে এখানে প্রতি বছরই পাখি এসে জড়ো হয় এবং প্রকৃতিকে আরও সৌন্দর্য দান করতে এই পাখির অবদানও অনস্বীকার্য। মূল ফটকের উপরে বাংলাদেশের গৌরব জাতীয় পতাকা সবসময় পথ করে উঠতে থাকে। দয়ারাম রায় নিজে শিক্ষিত না হলেও শিক্ষার প্রতি ছিল তাঁর বিশেষ অনুরাগ। শিক্ষার আদর্শকে বড় করে দেখতে শিখেছিলেন তিনি, যার ফলে আমরা দেখতে পাই যে তিনি বেশ অর্থ সাহায্য করেছেন এবং পণ্ডিতদের জন্য নিয়মিত বেতনের ব্যবস্থা করতেন। এছাড়াও অনেক ব্রাহ্মণোত্তর জমিদান ও পুকুর খনন দয়ারামের কীর্তিগুলির মধ্যে উল্লেখযোগ্য। যশোরের মাহমুদপুরে কৃষ্ণচন্দ্র দেবের, মুর্শিদাবাদের বিনোদপুর গোপাল দেবের এবং দীঘাপতিয়া রাজবাড়িতে কৃষ্ণজির সেবা ও পূজার ব্যবস্থা করে প্রচুর দেবোত্তর সম্পত্তি দান করেন তিনি। রানী ভবানীর মতো উদার মহিয়সী নারীর কাছে দয়ারাম পেয়েছিলেন দান কর্মের শিক্ষা। দয়ারাম রায় পুত্র জগন্নাথ রায় ও 5 কন্যা রেখে 1760 সালে 80 বছর বয়সে পরলোক গমন করেন। তার জীবন ছিল অন্যায় ও পুণ্যকর্মের সহাবস্থান, অর্থাৎ তিনি কূটকৌশলের মাধ্যমে যেমন রাজ্য বিস্তার করেছিলেন, আবার প্রজা হিতৈষী এবং বিভিন্ন মন্দির ও স্থাপনা নির্মাণ করে তিনি পুণ্যকর্মেরও সহাবস্থান করেছিলেন। বাংলার সামন্ত যুগের ধ্যান ধারণার আলোকে বিচার করলে দয়ারাম রায় কর্তৃক দীঘাপতিয়া রাজবংশ প্রতিষ্ঠা একটি উল্লেখযোগ্য ঘটনা।